হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কার্য ও শক্তি অধ্যায় থেকে এমসিকিউ #3 আজকের ভিডিওতে পরবর্তী 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ 39 নাম্বার প্রশ্ন থেকে 57 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, অঙ্কগুলো সলিউশন করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি পর্ব ভীষণ ভালো চলছে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 39 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করব। 39 নাম্বারের প্রশ্নটা বলেছে, একটি স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে ওর সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ। প্রসারণটা যদি 6 সেন্টিমিটার করি তাহলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? এই টাইপের সেম একটা অঙ্ক 28 নাম্বারে তোমরা করেছো, অনেকটাই সেম। তো সেই কনসেপ্টে তোমাদের এখানে কাজে লাগবে 39। Potential energy for a spring which is half kx square. প্রথমে আমাকে 3 সেন্টিমিটার প্রসারিত করেছি, অর্থাৎ হাফ ইন্টু কে ইন্টু 3 স্কোয়ার নয়, সেন্টিমিটারে রাখলাম। দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ পরেরটাও সেন্টিমিটারেই রাখবো। এবার এখান থেকে কে এর মান বার করছি আমি 2/9 ইউ। এই জিনিসটা যদি আমি পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাই, 6 সেন্টিমিটার প্রসারণের ক্ষেত্রে কৃতকার্য বা মানে সঞ্চিত শক্তি, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। পরবর্তীকালেও লাগাচ্ছি হাফ ইন্টু কে, কে মানে হচ্ছে 2/9 ইউ ইন্টু 6 স্কোয়ার হচ্ছে 36, এটা 2, তাহলে এটা হয়ে যাবে 4 ইউ। তাহলে এখন সঞ্চিত শক্তি কত? 4 ইউ। আর যদি আমাদেরকে বলতো যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির পরিবর্তন কত, তাহলে 4 ইউ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 3 ইউ, যেটাই বলবে করে দিতে পারবে আশা করি। তাহলে এখানে 4 ইউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সঞ্চিত স্থিতিশক্তি বলেছে। পরবর্তী প্রশ্ন 40 নম্বর। স্থির মানের একটি বল এফ ইজ ইকুয়াল টু এত এর প্রভাবে একটি বস্তুকণার বেগ 5 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। বস্তুকণার উপর ক্রিয়াশীল তাৎক্ষণিক ক্ষমতা কত? ক্ষমতা পেতে গেলে এফ ডট ভি করতে হয়। ডট প্রোডাক্ট সর্বদা আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ করতে হয়, এবং প্রাপ্ত রাশিমালাটি বা প্রাপ্ত রেজাল্ট সেটা কিন্তু একটা স্কেলার হয়, ভেক্টর হয় না। তাহলে এখানে আমরা একটা জিনিসই করব, এফ ডট ভি ছেড়ে দেবো তোমাদের হাতে, করতে পারবে? এফ এর আই, ভি এর আই মানে 50, এর জে মানে হচ্ছে 30, আর এইটা হলো 120 প্লাস 120, তাহলে হচ্ছে 50 মাইনাস 30 20, 20 120 140 জুল প্রতি সেকেন্ড, মানে ওয়াট। সি 41। নিচের কোন ক্ষেত্রে স্থিতি শক্তিকে প্রকাশ করা যায়? এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্থিতি শক্তি নির্ণয়ের প্রপার কোনো রাশিমালা নেই, কেবলমাত্র চেঞ্জ ইন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই অল কনজারভেটিভ ফোর্সেস। পয়েন্ট টু বি নোটেড, ধারণাতে বা কনসেপ্টে ভুল দেখো না। যেই মেন, নিট বাদ দিয়ে দাও, উচ্চ মাধ্যমিক ক্র্যাক করাটাও কিন্তু মুশকিল হয়ে পড়বে, পরিষ্কার কথা। বাই অল কনজারভেটিভ ফোর্সেস, বাই অল কনজারভেটিভ ফোর্সেস, অর্থাৎ সমস্ত সংরক্ষী বলের দ্বারা কৃতকার্যের নেগেটিভটাই হয় স্থিতিশক্তির পরিবর্তন। এটা ছাড়া স্থিতিশক্তি নির্ণয়ের আর কোনো রাশিমালা নেই। তাহলে কেবলমাত্র সংরক্ষী বল, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 42। সমত্বরণে গতিশীল এম ভর বিশিষ্ট একটি বস্তুকণার t1 সময়ে বেগ হচ্ছে v। সমত্বরণে গতিশীল, তাহলে এখানে বলে দেওয়া উচিত বা আমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে প্রাথমিক বেগটা কিন্তু বাবা 0, এটা বলে দেওয়াটা উচিত ছিল, না হলে আর কিছু করার নেই, না হলে অঙ্কটা হবে না কিন্তু। হ্যাঁ, প্রাথমিক বেগটা 0 বলা উচিত ছিল। সমত্বরণে গতিশীল মানে কি বুঝে নেবো, প্রাথমিক বেগটা নেই। সমত্বরণে গতিশীল তো প্রাথমিক বেগ যারা আছে তারও হতে পারে, যাই হোক বাদ দাও সেসব কথা না। তাহলে ভি সমান হয়ে গেল AT1, তাহলে এ সমান হয়ে গেল V/T1। এবার এখান থেকে আমরা করতে পারি, দেখো কি বলেছে, কৃতকার্যের মান। কৃতকার্যটা কি হয়? কাইনেটিক এনার্জি। আরে এনার্জি তো কৃতকার্য হয়, যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণে তো গতিশক্তি স্টোর হবে, তাহলে সেটা হবে কত?
মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু সরণ। সরণটা দিয়েছে না, টি সময় কৃতকার্যের মান, তাহলে মাসটা দিয়ে দিয়েছে। এখানে তাহলে যাব না, দেয়নি যখন তাহলে যাব না, হাফ এম ভি স্কোয়ার করেই যাব, কার্য শক্তি উপপাদ্য সেইভাবেও দেখতে পারো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এমটাকে এম রাখলাম, ভিটা কত আছে, ভিটা কোনটা, টি সময়ে বেগ, তাহলে টি সময়ে বেগটা কত হবে, টি সময় বেগ যদি ডাব্লিউ ধরি আমি, তাহলে ডাব্লিউটা কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু প্রথমে বেগ তো নেই, তাহলে এটি এ ইন্টু টি, এটা কত ভি বাই টি ওয়ান ইন্টু টি, তাহলে হাফ এম ডাব্লিউ তার স্কোয়ার, কারণ আমি ধরেছি টি সময় বেগটা হচ্ছে ডাব্লিউ, তাই হাফ এম ডাব্লিউ তার স্কোয়ার, তাহলে ডাব্লিউ তার স্কোয়ার মানে হচ্ছে ভি বাই টি ওয়ান তার স্কোয়ার তার সাথে টি স্কোয়ার। দেখো ম্যাচ হয়ে গেছে। (43) 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার হলো, এই পরিবর্তনটা করতে কতটা কাজ করতে হবে, তাহলে কাজ কতটা করতে হবে, যতটা গতিশক্তির পরিবর্তন হবে, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে হাফ এমটা 10, এটা হবে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 16 মাইনাস 4 12, 12 বাই 2 কেন 6, 6 10 60 জুল, 60 জুল, অপশন নাম্বার এ। 44 একটি এম ভরের বস্তুকে উল্লম্ব দিকে নিক্ষিপ্ত করা সর্বোচ্চ এইচ উচ্চতায় ওঠে। আচ্ছা, নিক্ষিপ্ত মানে একটা বেগ দিয়ে ছেড়েছি, ভালো প্রশ্ন। ধরো ইউ বেগ দিয়ে ছেড়েছি আর সর্বোচ্চ উচ্চতা এইচ উচ্চতা অবধি ওঠে, এটা হয়ে গেল এইচ, ওঠে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগটা কত হবে, ভিটা হবে 0, এটাও ঠিক কথা। এম ভরের একটা বস্তু, কত উচ্চতায় ওই বস্তুর গতিশক্তি প্রাথমিক মানের 75%, কত উচ্চতায়। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরে নিচ্ছি এইচ উচ্চতায়, সরি এক্স উচ্চতায়, ধরে নিচ্ছি এক্স উচ্চতায় উঠলে ওর যে গতিশক্তি সেটা প্রাথমিকের 75% হবে। প্রাথমিকে কত দিয়ে আমি ছেড়েছি, প্রাথমিকে যদি ইউ দিয়ে ছেড়েছি তাহলে কে ই ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, আর ওই এক্স ডিস্টেন্স পরে ওর কাইনেটিক এনার্জি কত ধরছি কে ই টু, সেটা হবে হাফ এম, এক্স ডিস্টেন্স ওঠার পর ওর বেগটা কত হবে, এখানে বেগটা ধরে নিচ্ছি আমি ভি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স, মাইনাস না প্লাস, মাইনাস, কারণ বেগটা ধীরে ধীরে কমছে, তাহলে ভিটা কত হবে, মানে ভি স্কোয়ার তো পেলে, ভি স্কোয়ারটা তাহলে দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স, তাহলে আগের থেকে কমেছে। এবার বলতে কি চাইছে, ফাইনাল কাইনেটিক এনার্জিটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জির 75%, 75%, এইটা বলতে চাইছে ওনারা। করে নাও, নিজে পেরে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। চলো, ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স ইজ ইকুয়াল টু 75%, মানে 3/4, মানে 75/100 করে দেখো, গুণিত ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হুইচ ইজ হাফ এম ইউ স্কোয়ার। এটা করি তাহলে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফে 2 গেল এম জি এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3/8 এম ইউ স্কোয়ার, তাহলে এটাকে একদিকে রাখি, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 3/8 এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এক্স, 1 2 মাইনাস 3/8, 8 নিয়ে নিলাম লসাগু,
তাহলে এখানে 4 4 মাইনাস 3 এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এক্স। এম এম কেটে গেল। এবার 1/8 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স। কিন্তু আমাকে এখানে এটা বার করতে হবে এইচ এর রেসপেক্টে। এখানে একটা ট্রিক করতে হবে তোমাকে। কত বেগ দিয়ে ছেড়েছি যে সর্বোচ্চ উচ্চতা এইচ অতিক্রম করছে, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, এটাও মাথায় রাখতে হবে। এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাহলে 1/8 ইন্টু ইউ স্কোয়ার মানে 2gh ইজ ইকুয়াল টু জি এক্স। জি জি কেটে গেল, 2 4 8, তাহলে এক্স ইজ ইকুয়াল টু h/4। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, h/4। h/4 অপশন নাম্বার সি। ভালো প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন দিয়েছে। 44 হয়ে গেল, 45। একটি 2 কেজি ভরের বস্তু 40 সেন্টিমিটার উচ্চতা থেকে একটি স্প্রিং এর উপর পড়লো, যার বল ধ্রুবক এত। স্প্রিংটি কত সংকুচিত হবে? বেশ, দেখো এটাও একটা ভালো প্রশ্ন। 45 কোনটা যে স্যার ভালো প্রশ্ন নয়, আপনি তো সবটাই ভালো প্রশ্ন বলেন। বলতে হয়, ছেলেমেয়েদেরকে ওইটুকু তো বলতেই হয়, নাহলে এমনিতে ডিপ্রেশনের জীবন। ওইটুকু যদি আমি ভরসা না দিই তাহলে ছেলেমেয়েটা পড়বে কোন আশাতে বলো তো? কি হয়েছে? এম ভরের 2 কেজি ভরের একটি বস্তুকে 40 সেন্টিমিটার উচ্চতা থেকে স্প্রিং এর উপর ছাড়া হলো। এখানে তাহলে একটা স্প্রিং আছে, তাই তো? এটাই বলতে চাইছো তুমি? এইভাবে 40 সেন্টিমিটার উচ্চতা থেকে, এটা হচ্ছে 40 সেন্টিমিটার উচ্চতা, এখান থেকে একটা বস্তুকে ছাড়া হলো। একটা স্প্রিং এর উপর, স্প্রিং থেকে 40 সেন্টিমিটার উচ্চতাতে অবস্থিত। তাহলে এটা ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও, এটার নিচে স্প্রিংটা বানিয়ে নাও এইভাবে। স্প্রিং থেকে 40 সেন্টিমিটার উঁচুতে অবস্থিত। তাহলে আমি যদি বলি যে বস্তুটার যে, আচ্ছা এইখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা 0 ধরে না, এটাকে আমি গ্রাউন্ড লেভেল ধরছি, এখানে পোটেনশিয়াল এনার্জিটা 0। এটা ধরতে পারো, অসুবিধা নেই, নিজের অনুসারে তুমি কাল্পনিক গ্রাউন্ড লেভেল বানাতে পারো। এটা কিন্তু গ্রাউন্ড লেভেল ধরছি আমি, এটা অসুবিধা নেই কিছু। এর ওপরের দিকের পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, এর নিচের দিকের পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। তাহলে এর মধ্যে অলরেডি যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর আছে সেটা হচ্ছে এমজিএইচ। এমজিএইচ করছে আপাতত, পরে মানগুলো বসাবো। এই যে এমজিএইচটা আছে, সেই এমজিএইচটা অলরেডি ওর একটা পোটেনশিয়াল এনার্জি আছে। সেই পোটেনশিয়াল এনার্জিটা ও যখন এত দূর আসবে তখন একটা পোটেনশিয়াল এনার্জি ওর শর্ট ড্রপ, সমস্ত পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল শূন্য, এইচটা যেহেতু শূন্য। এই পোটেনশিয়াল এনার্জিটা যাবে কোথায়? দুটো কাজ হবে। এক নাম্বারটা হচ্ছে এই বস্তুটা একটা গতিবেগ পাবে, আগেই পেয়েছে তাও বলছি, যেখানে পোটেনশিয়াল এনার্জি সম্পূর্ণ লস, চলে গেছে, নষ্ট হয়ে গেছে, সেখানে ও একটা গতিবেগ পাবে। এবং সেই গতিবেগ পাওয়ার সাথে সাথে ও কিন্তু স্প্রিংটাকে কিছুটা সংকুচিত করবে, তাহলে স্প্রিং এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জেনারেট হবে। বোঝাতে পারলাম আমি জিনিসটা, সম্পূর্ণ জিনিসটা? তাহলে যদি স্প্রিংটা সংকুচিত হয়ে এইসব জায়গায় চলে আসে, তাহলে স্প্রিংটার এখন অবস্থা কিরকম হবে দেখো তো? এমনি হবে, এইও এমনি হয়ে যাবে এখন। তাহলে স্প্রিং এর যে সংকোচনটা হয়েছে, সংকোচন বলছে আর সংকোচনটা হয়েছে, সেটা ধরো এক্স। তাহলে স্প্রিং এর একটা পোটেনশিয়াল এনার্জি জেনারেট হয়েছে, স্প্রিং এর একটা পোটেনশিয়াল এনার্জি জেনারেট হয়েছে। এখানে সলভ করছি আমি, ভালো করে দেখবে। আচ্ছা, প্রথমে হচ্ছে এমজিএইচ। হ্যাঁ, এমজিএইচ জানতে কি চেয়েছে? স্প্রিং এর ইয়াটা না, বলো বলো। এবার দেখো, এই বস্তুটাও কিন্তু এক্স ডিস্টেন্স নামলো,
পয়েন্ট টু বি নোটেড। তাহলে যদি আমি ধরি যে এরও তো আর একটা পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করলো, লুজ করলো, তাহলে এটা এমজি এক্স হবে, পজিটিভ নেগেটিভ সব বোঝাচ্ছে, আর তার সাথে একটা হাফ কে এক্স স্কোয়ার, তার সাথে একটা হাফ কে এক্স স্কোয়ার, কে পজিটিভ কে নেগেটিভ আমি বলছি পরে। তাহলে টোটাল সিস্টেমের কিন্তু পোটেনশিয়াল এনার্জি কি থাকবে, কনসার্ভ থাকবে। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেই বিষয়টা দাঁড়ালো যে এমজিএইচটা পজিটিভ, এ নেগেটিভ, এও নেগেটিভ, অ্যান্ড দ্যাট শুড বি জিরো। এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেখান থেকে তুমি যদি এমজিএইচটা করো, এমজিএইচ হয়ে যাবে এমজি এক্স প্লাস হাফ কে এক্স স্কোয়ার। কোনো ভি কেন এলো না, এটা হয়তো প্রশ্ন হতে পারে অনেকের। কারণ এই যে পরিমাণ লুজ করলো সেই পরিমাণ লুজে এর পরে আর কিন্তু ওর বেগ নেই, যা নামছে এবারে অভিকর্ষজ ত্বরণের নিচের জন্য নামছে, ঠিক আছে, সেই কারণে কোনো গতিবেগ ওর মধ্যে নেই। তাহলে করতেই পারো, বার করতেই পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাবে। আর দ্বিঘাত সমীকরণ যদি হয় সেটা কি বিনা ক্যালকুলেটরে হবে? দ্যাট ইজ দ্য বড় সড়ো প্রবলেম। করা যাক। এমটা দিয়েছে 2 কেজি 40 সেন্টিমিটার, 2 কেজি 40 সেন্টিমিটার, এক্সটা জানি না। আর কে এর মান দিয়ে দিয়েছে, কে এর মান দিয়েছে 1960 নিউটন প্রতি মিটার, 1960 নিউটন প্রতি মিটার। আর জিটা দিয়ে দিয়েছে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ব্যাপার। এইবার তুমি এখানে প্রত্যেকটা জিনিস যদি বসাও, এমজি বসাও, এমজি মানে 2 ইন্টু এটা মানে হচ্ছে 19.6। আচ্ছা, এইচটা কত আছে, এইচটা আছে 40/100, 40/100 মানে 2/3, 20 দুগুণে 40, 20 5 100, 2/5, সরি হলো, সমান হচ্ছে এমজিটা আবার 19.6, এক্সটা কত জানি না, প্লাস হাফ ইন্টু কে মানে 1960 গুণিত এক্স স্কোয়ার। এবার একটা কাজ করতে পারো, কি কাজ করতে পারো, 19.6 দিয়ে ভাগ করো, তাহলে এটা 2/5, 19.6 দিয়ে ভাগ করো তাহলে এটা এক্স, প্লাস 19.6 দিয়ে এটাকে ভাগ করো, এটাকে যদি 19.6 দিয়ে ভাগ করো তাহলে এখানে এটা টোটালটা 100 হয়ে যাবে, টোটালটা 100 হয়ে যাবে, 100/2 মানে 50 হয়ে যাবে, 50 এক্স স্কোয়ার। এবার আবার 5 দিয়ে গুণ করো, তাহলে 2 5x প্লাস 250 এক্স স্কোয়ার। এবার যদি একটু সেট করো এটাকে, তাহলে হচ্ছে 250 এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ইজিক্যাল টু 0। এবারে যদি এক্স এর রাশিমালা তুমি বার করো, সাপোজ দেখি হচ্ছে কি না, এটা যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, যদি না হয় তাহলে মুশকিল। হবার কথা, হবার তো কথা। তাহলে এক্স এর মানটা দাঁড়াবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 25, ওকে, 25 মাইনাস 4a, এ মানে হচ্ছে 250, সি মানে হচ্ছে -2 ডিভাইডেড বাই 2a, এ মানে কত 250, তাহলে ইজিক্যাল টু -5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস মাইনাসে প্লাস 250 4 1000, 1000 দুগুণে 2000 ডিভাইডেড বাই 500। তাহলে এক্স এর মানটা -5 প্লাস নিচ্ছি 2025 রুট ওভার 2025 ডিভাইডেড বাই 500, এটা একটা প্লাস একটা মাইনাস একটা, তাহলে -5 প্লাস মাইনাস এটা হবে এটা হবে এটা ডিভাইডেড বাই এটা, এটা 45 স্কোয়ার 4 5 20। তাহলে এক্স এর মান -5 প্লাস 45 বাই 50 বা -5 মাইনাস 45 বাই 50, এটা মানে হচ্ছে 40/50 হুইচ ইজ 4/9, 4/5, আর এটা হচ্ছে -1, এটাও মিটার এটাও মিটার। এক্স এর মানটাকে নেগেটিভ নেব না পজিটিভ নেব, এক্স এর এখানে কিন্তু সংকোচন হচ্ছে, এক্স এর সংকোচন হচ্ছে, এক্স এর মানটা লেন্থ যেহেতু, এটা তো নেগেটিভের কোনো ব্যাপার নেই,
দেখো হাফ কে এক্স স্কোয়ারটাকে নেগেটিভ নিচ্ছে কারণ পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, এক্সটাকে নেগেটিভ নেওয়ার কোনো অর্থ থাকে না। তাহলে এইটাই যদি আমি ধরি তাহলে এক্স এর মানটা দাঁড়াচ্ছে 4/5 গুণিত সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ, তাহলে 5 20 100, তার মানে হচ্ছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার বিরাট ব্যাপার যে 80 সেন্টিমিটার তো কোনো অ্যাঙ্গেল থেকে নেই, 10 সেন্টিমিটার আছে, কিন্তু আমার সমস্ত কিছু ঠিকঠাক কিন্তু ম্যাচ করে গেল, কোনো প্রবলেম হলো না। 80 কি অপশানে আছে? 80 কিন্তু অপশানেও নেই। 1 10 20 5 1 তো মিটারে আছে। হুম, আমার তো এটাই আসছে। যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ও লুজ করবে, এখানে আস্তে আস্তে এইচটা শূন্য, তাহলে এই এমজিএইচটা গেল কোথায়? এই যে এনার্জিটা লুজ করলো এই এমজিএইচটা গেল কোথায়? এই এমজিএইচটা স্টোর থাকবে ওই এমজি এক্স করলে এটা, আর করলে মাইনাস মানে প্লাস কে এক্স স্কোয়ার। আমার তো এটাই এলো 80 সেন্টিমিটার। হয়তো কোথাও সিলি মিস্টেক হচ্ছে, প্রসেসটা এরকমই আর কি, একটু চেষ্টা করবে তোমরা। 250 4 250 দুগুণে 500, 4 1000, 1000 দুগুণে 2000, সবকিছু কিন্তু সেট হয়ে গেল দেখো, কারণ কোথাও তো একটা ভুল হতো, তাহলে দ্বিঘাত সমীকরণের মতন জিনিস সেট হয়ে গেল। আই ডোন্ট নো হাউ টু ডু, বাট ইট ইজ ডান। যাই হোক 46-এ যাই আমি। এটা আমি হয়তো উত্তর ভুল দেওয়া আছে, এবার এটাই তো মুশকিল, বড় কোয়েশ্চেন, এবার যদি কোথাও এসেছে না কোথাও আসাও নি, তাহলে এটা হচ্ছে ব্যাপার আর কি। এলেও তো ভুল দেয়, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে তো সব গলত করে দেয়। যাই হোক বাদ দাও। একজন বাঙালি বলছে আরো, বাগানের মালি একটি রোলারকে ঠেলে 2 মিটার নিয়ে গেল, যদি সে 20 কেজি ওয়েট মানে 20 কিগ্রা ভার বল প্রয়োগ করে থাকে এবং ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অবস্থায় থাকে, তবে তার দ্বারা কার্যের মান কত? রোলারকে টানা সোজা না ঠেলা সোজা? স্যার এটা তো কোনোদিন ভাবিনি, আমি তো রোলার ঠেলিও নি, রোলার টানিও নি স্যার, আমি তো মাঠেই যাই না, আমি তো স্যার ফোনে ঢুকে থাকি। বেশ, দেখো তো কোনটা সোজা কোনটা কঠিন। 46-এ বলা হচ্ছে একটা রোলার আছে, রোলারের হাতল আছে এইভাবে, যদি ঠেলা হয় তাহলে এইভাবে বল দেবে, এইভাবে, তাহলে এইভাবে বলটা দিয়েছে, বলটা হচ্ছে ধরো এফ, ভূমির সাথে কোণ করেছে থিটা, তাহলে এই বরাবর একটা উপাংশ হচ্ছে এফ কস থিটা, এই বরাবর একটা কোণ হচ্ছে অংশ হচ্ছে এফ সাইন থিটা, বোঝা গেল। আর ও নিজের ওয়েট তো আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এফ সাইন থিটা আর এমজি একই দিকে, তাহলে ওর ওজনটাকে আরো বেশি বাড়িয়ে তুলছে এই আমার দেওয়া ফোর্সের একটা উপাংশ, এটা হচ্ছে ঠেলার পোর্শন। টানার পোর্শনটাও দেখা যাবে, টানছে এইভাবে, এইভাবে টানছে, হাতলটা ধরে টানছে মানে তো এরকম হবে, টানছে মানে তো এরকম হবে, টেনে নিয়ে যাচ্ছে এইভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি বা ধরো তোমার এফ, তাহলে আবার ভূমির সাথে থিটা কোণ করলে এই বরাবর হচ্ছে এফ কস থিটা, তার জন্য ও এগিয়ে যাচ্ছে, আর এই বরাবর হচ্ছে এফ সাইন থিটা, যেটা কিনা ওপর দিকে আছে, ওর এমজি নিচের দিকে কাজ করছে, তাহলে এই এফ সাইন থিটা এমজি কে ক্যান্সেলাইজ করবে এবং আমার একটু হালকা মনে হবে, অ্যান্ড দিস ইজ টানা, দিস ইজ টানা, এটা হচ্ছে ব্যাপার। তাই রোলার টানাটা সোজা ঠেলা অপেক্ষা, টানাটা সোজা। দেখ আমি এখানে ঠেলছি এবং ঠেললে এই গল্পটা দাঁড়াচ্ছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি কত বল দিয়েছি, প্রশ্নটা হচ্ছে আমি বল যেটা দিয়েছি সেটা হচ্ছে 20G, 20 ইন্টু জি, কিগ্রা ভার মানে ওইটাই, জিটা গুণ হয় তার সাথে। এবার গল্পটা হচ্ছে যে আমি যদি এত দিই এবং যদি ওর সরণটা হয় 20 ডিগ্রি, থিটাটাও দিয়ে দিয়েছে, তাহলে আমি বারবার বলি সরণ কোন সরণ নেবে, যে সরণ বরাবর বলটা কাজ করছে, বা সরণটা এইদিকে দিয়ে দিয়েছে, সরণটা এইদিকে দিয়ে দিয়েছে কত 20 মিটার, তাহলে কোন বলকে নেবে, সেই বলকে নেবে যে বলটা সরণ বরাবর, নাকি এফ সাইন থিটা, এফ কস থিটাকে নিয়ে কাজ করতে হবে তোমাকে। তাহলে এফ তো পেয়ে গেলে, ওয়ার্ক ডানটা হবে এফ কস থিটা গুণিত সরণ 20 মিটার। তাহলে হচ্ছে 20 ইন্টু জি, জিটা কি কিছু বলে দিয়েছে? না, জিটা কিছু বলেনি। 9.8 ধরবো, cos থিটা cos 60 মানে হচ্ছে হাফ ইন্টু 20, এটা এটা 10, এটা এটা, তাহলে হচ্ছে 1960 নিউটন, সরি জুল, 1960 জুল, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন দেখো, এম ভরের ও ভি বেগের একটি গণার, ও বাবা 47,
পি স্কোয়ার বাই 2m, কাইনেটিক এনার্জি হয় পি স্কোয়ার বাই 2m, থিওরিটিক্যাল প্রশ্ন, পি স্কোয়ার বাই 2m। 48, একটি সংস্থায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি কার্য করা হয় সংস্থার দ্বারা সংরক্ষিত, এটা একটু বলে দিই, একটু শুরুতে বলে দিই, শুরুতেই না, এটা বললাম আমি আগেও বলেছি, পোটেনশিয়াল এনার্জির যে রাশিমালা আর কোনো রাশিমালা নেই, কেবলমাত্র চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই অল কনজারভেটিভ ফোর্সেস। বারবার বলছি, এর আগেও বললাম, একটু আগেই বললাম, একটা প্রশ্ন ছিল, অল কনজারভেটিভ ফোর্সেস, বোঝা গেল? অর্থাৎ কৃতকার্যটা হবে কি, সরি, কৃতকার্য যেটা সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য, তার নেগেটিভটা হচ্ছে ওয়ার্ক ডান, সে নেগেটিভটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন। এবার পোটেনশিয়াল এনার্জিকে যদি বাড়তে হয় তাহলে ডেল্টা ইউটা গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ পজিটিভ হতে হবে, না ছাড়া তো উপায় নেই। পজিটিভ হতে গেলে ডাব্লিউটাকে ঋণাত্মক হতে হবে, আর ডাব্লিউটা ঋণাত্মক কখন হয়, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কোণটা উল্টো হয়, বিপরীত হয়, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে কোণটা সেটা হবে মোর দ্যান 90 ডিগ্রি। বোঝাতে গেল, বোঝাতে পারলাম? ঋণাত্মক কৃতকার্য করতে হবে। ঋণাত্মক কৃতকার্য কখন হয়, যখন বস্তুর বল আর সরণ উল্টো দিকে ঘটে, অর্থাৎ বিরুদ্ধে কৃতকার্য করছো। সংরক্ষিত বল তো অবভিয়াসলি, অসংরক্ষিত বলের কোনো প্রশ্নই নেই, কিন্তু সংরক্ষিত বলের দ্বারাও বিরুদ্ধে কাজ করছো। ওর দিকে কাজ করলে তো ভালো হতো, ওর মতো কাজ করলে তো ওই বরাবরই সরণ ঘটতো, তুমি বিরুদ্ধে কাজ করছো। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে সংরক্ষী বল ওটা তো বটেই, একটু আগেই বললাম, এবং বিরুদ্ধে কাজ করছো, তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা গেইন করবে, বাড়বে। তাহলে স্রোতের বিরুদ্ধে যদি তুমি কাজ করো তোমার শক্তি কি হয়? ফিজিক্সটাকে কি এমনি আমি বলি যে জীবনের সাথে অনেক কিছু মিল আছে, অনেক কারণে বলি ভাই। পোটেনশিয়াল এনার্জি যদি নিজের বাড়াতে চাও, নিজের পোটেনশিয়াল যদি বাড়াতে চাও, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্সেস বাট এগেইনস্ট দ্য ফোর্স, বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে, তবেই হবে, না হলে হবে না। 49, বিরুদ্ধে কাজ না করলে একই থেকে যাবে। 4 কেজি 5 কেজি ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তির অনুপাত কত হবে? গতিশক্তি হয় পি স্কোয়ার বাই 2m, ভরবেগটা সমান বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল উইথ 1/m, তাহলে ভরের রিভার্স হয়ে যাবে, এটা 4-5, তাহলে এই অনুপাতটা হয়ে যাবে 5-4। 5-4 হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট 50 নম্বরে হচ্ছে দুটি বস্তু কণার ভর m আর 4m, গতিশক্তির অনুপাত হলো 2:1, রৈখিক ভরবেগের অনুপাত কত? তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m কাইনেটিক এনার্জি, এর অনুপাত চেয়েছে, মানে p1 বাই p2 চেয়েছে, বার করব। তাহলে m1 বাই m2 গুণিত ke1 বাই ke2, তাহলে মাসটা হচ্ছে m আর 4m করে, আর গতিশক্তিটা হচ্ছে কত করে? 2:1, তাহলে এটা কেটে গেল, 2/4 মানে হচ্ছে 1/2। এবার আমাকে p1:p2 বার করতে হবে, which is 1:√2, 1:√2, অপশন নাম্বার এ। নেক্সট 51, একটি 0.45 HP মোটরের ইঞ্জিনের বেগ এত, ইঞ্জিনের দক্ষতা এত % ধরে নিয়ে মোটরের একটি পূর্ণ আবর্তনের কৃতকার্য নির্ণয় করো। ক্ষমতাটা দিয়ে দিয়েছি, পাওয়ারটা, কিন্তু এখানে আবর্তনের গল্প আছে। তাহলে পাওয়ার যেটা বল গুণিত বেগ করি, আবর্ত গতির ক্ষেত্রে বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে এই ফোর্সটা হয়ে যাবে টর্ক, আর এই রৈখিক বেগটা হয়ে যাবে কৌণিক বেগ। ইজ ইট ক্লিয়ার টু অল? সবার বোঝা গেল? এবার পাওয়ার দিয়েছে 0.5 হর্স পাওয়ার, হলো হর্স পাওয়ার মানে হচ্ছে 746, হলো। এটা বলে দিতে পারতো, একটা যদি কনস্ট্যান্ট ভ্যালু নিতাম তাহলে খুব ভালো হতো। 50 নিয়ে নেবো ডিরেক্ট, নিয়ে দেখি তো আগে, আচ্ছা 46 নিয়ে দেখি, তারপর দেখছি, হলো। তার আবার কতটা কার্যকরী? 40%, বাকিটা লস যাবে। 40%, 40/100 ইজিক্যাল টু হচ্ছে টাউ ইন্টু ওমেগা। ওমেগাটা কত দিয়েছে? 600 RPM। RPM এ রাখবে না, RPM মানে হচ্ছে রেভুলেশন পার মিনিট, বৃত্তীয় গতিতে এটা পড়ার কথা। RPM থেকে যদি তোমাকে রেডিয়ান পার সেকেন্ডে আনতে হয়, কি করবে? 2π দিয়ে গুণ, 60 দিয়ে ভাগ, তাহলে এখানেও করবো 2π দিয়ে গুণ আর 60 দিয়ে ভাগ, 60 দিয়ে এটা গেলে হচ্ছে কত? 10। এরপরে চলে যায়, এরপরে হচ্ছে
25/100 ইন্টু 746 ইন্টু 40/100 ইজিক্যাল টু টাউ ইন্টু 20 পাই। আমার দরকার কিন্তু টাউ ইন্টু 2 পাই। কেন? কারণ আমাকে কৃতকার্য বার করতে বলেছে। কৃতকার্য এমনি হয় বল গুণিত সরণ, সেই স্থানটা কে নেবে? বলারটা টাউ আর সরণেরটা থিটা। সরণেরটা থিটা, কৌণিক সরণ যেহেতু। এবার একবার পূর্ণ আবর্তন মানে কত? 2 পাই, মানে টাউ গুণিত 2 পাই। এই টাউ গুণিত 2 পাইটা আমার চাই, তাহলে এখান থেকে পুরোটাকে সলভ করার দরকার নেই, টাউ গুণিত 2 পাইটা রেখে দাও আর 10টা এই পাশে ভাগ করে দাও। তাহলে 25 গুণিত 746 গুণিত 40 ডিভাইডেড বাই 100 গুণিত 100 গুণিত 1000, সরি 10টাকে ভাগ করে দাও এইদিকে। তাহলে এখানে হচ্ছে 25 4 এ 100, 4 10 এ 40, 10 কেটে গেল। তাহলে টাউ ইন্টু 2 পাইটার আমাদের মান চলে এলো 7.46। দেখো কোনো প্রবলেম ক্রিয়েট করলো না। এটা হচ্ছে কত? কৃতকার্য, তাহলে জুল হবে। 7.46 জুল, অপশন নাম্বার এ। লাগলো না, ক্যালকুলেটারই লাগলো না, বললাম না আগে দেখে নি। প্রথমে দেখে ঘাবড়ে গেলে কিন্তু হবে না। ভিডিও চলছে, সবুজ কালারটাও আছে, কোনো অসুবিধা নেই, মানে আমার ভিডিও চলছে, মারাত্মক চলছে ভিডিও আমার। এই ভিডিওগুলোতে আমার কিন্তু ভিউজ যায় ভাই। আমি জানি না কি করে ভিউজ আনবে, আমি জানি না, কিন্তু তোমাকে ভিউজ আনতেই হবে। 19 দিনে কত হয়? 57, তাই তো, মানে 57টা প্রশ্ন করব। কত দূর আছি আমরা? আমরা আছি 51-এ। আচ্ছা 52-তে যাই, 52-তে যাই, একটু যাই। 52-তে বলেছে যে একটি এম ভরের বস্তুর উপর টি সময় ধরে পি বল প্রয়োগ করা হলো, টি সময় পরে বস্তুর গতিশক্তি কত হবে? মানে হাফ এম ভি স্কোয়ার। ভেলোসিটিটা চাই, ভেলোসিটি পেতে গেলে ত্বরণ চাই। ত্বরণ কত হয়? বল বাই ভর। হ্যাঁ ঠিক আছে, ছোট হাতের এম বড় হাতের এম, ওকে। বেগটা কত হবে? এটি, মানে পি বাই এম গুণিত টি, ওকে। এবার চাই হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু পি স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এম কেটে গেল, তাহলে পড়ে থাকছে হাফ ইন্টু পি স্কোয়ার টি স্কোয়ার বাই এম, হাফ ইন্টু পি স্কোয়ার টি স্কোয়ার বাই এম, অপশন নাম্বার বি। চলো 53। আচ্ছা লাস্টের দুটো প্রশ্ন কিন্তু হিন্টস দেওয়া আছে, একটু দেখে নিও তো, আর আমি করাচ্ছি না ওটা। একটি বস্তুর রৈখিক গতিবেগ যদি 50% বৃদ্ধি পায়, তাহলে গতিশক্তি কি হবে? পি স্কোয়ার ভেরিজাস কাইনেটিক এনার্জি। তাহলে আমি এখান থেকে যদি করি P1 বাই P2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি 1 বাই কাইনেটিক এনার্জি 2, ওকে। এবার বলেছে কি এটাকে রুট নিয়ে নিতে পারো, শুধু এনার্জি লিখছি, ছাড়ো তো বারবার। তাহলে P1 বাই P2 কত হবে? E1 বাই E2 তার রুট। এবার কি বলেছে? রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি পায়, তাহলে প্রথমে যদি 100 থাকে, পরে সেটা হয়েছে 150, সমান হচ্ছে E1 বাই E2 তার রুট। হলো। এবার এটা কেটে গেল, স্কোয়ার করলে 100 বাই 225 সমান হচ্ছে E1 বাই E2। দেখতে পাচ্ছি E2টা বেশি, তাহলে করবো বেশি মাইনাস কম ডিভাইডেড বাই ইনিশিয়াল গুণিত 100%। তাহলে 225 মাইনাস 100 সমান 125 ডিভাইডেড বাই 100 গুণিত 100, তার মানে গতিশক্তি বৃদ্ধি পেয়েছে 125%। গতিশক্তি বৃদ্ধি পেয়েছে 125%, 125%, অপশন নাম্বার বি। 54, 55 এই দুটো কিন্তু একই ধরনের এবং এই দুটোতে হিন্টস দেওয়া আছে, নিজেরা একটু চেক করবে। গতিশক্তির যে পরিবর্তনটা হয় সেই জিনিসটা এখানে ডিরেক্ট তোমাকে দিয়ে দিয়েছে, না তুমি খাও। তুমি এখানে চাইলে গতিশক্তির পরিবর্তনটা বের করে নিতেও পারো, ওকে। তো এই দুটো হিন্টস দিয়ে দিয়েছে, এই দুটো আমি ধরিয়ে দিচ্ছি না। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটিটা হয় ইনিশিয়াল ভেলোসিটির ই টাইমস। এটা একটু বলে দিই, কি পয়েন্টসগুলো একটু বলে দিচ্ছি, কি পয়েন্টস। তাহলে অবশ্যই যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ই এর মানটা লেস দেন 1 হয়, আর ফাইনাল ভেলোসিটিটা কমে, অর্থাৎ গতিশক্তির তো হ্রাস ঘটে। এইভাবে কিন্তু রাশিমালাগুলো আছে। 54, 55টা তোমাদের আন্ডারে দিয়ে দিচ্ছি, যেটা টোটালি হিন্টস দেওয়া আছে, একটু চেক করবে, ওই হিন্টস ওয়াইজ গেলেই হবে, সংঘর্ষের জায়গাতে আছে। 56, একটি ফায়ার
এয়ারক্রাফটের উল্লম্ব, ও এটা তো থিওরিটিক্যাল ব্যাপার, একটা ন্যূনতম বেগ যার কারণে ও সম্পূর্ণ উল্লম্ব বৃত্তাকার পথে আবর্তন করে, হুইচ উইল বি রুট ওভার GR। একে আবার ক্রিটিক্যাল ভেলোসিটিও বলে, VT ক্রিটিক্যাল ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি, VT বলে, VC বলে। টার্মিনাল ভেলোসিটি এটাকে বলে না, সরি, প্রান্তীয় বেগ বলে না, প্রান্তীয় বেগ তো সান্দ্রতা অধ্যায় আছে, সরি, ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়। যে ন্যূনতম এই বেগটা দিতে হবে, তাহলে সে ফুল রোটেশনটা করবে। এবার হচ্ছে 57এরটাও কিন্তু হিন্টস দিয়ে দিয়েছে। একটা নততল থেকে এই উচ্চতার একটা নততল, সেখান থেকে একটা বস্তু পড়ে যাচ্ছে, ইস পড়ে গেল রে, এটা হচ্ছে H, থিটা দিয়ে দিয়েছে। ওকে, তাহলে বলছে যে ভূমিতে এসে একটি অমসৃণ অনুভূমিক তলে গিয়ে পড়ে। মসৃণ নততল, নততলটা মসৃণ, ভূমিটা অমসৃণ, এটা কিন্তু রাফ। ওকে, এটা কিন্তু স্মুথ। ওই তলে কত দূর গিয়ে বস্তুটি থেমে যাবে। আচ্ছা দেখো, তোমরা নিজেরা এখানে দেখো যে নততল বরাবর যদি ভূমিটা বেয়ে নামে, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হবে। ওর এখানে পোটেনশিয়াল এনার্জি কত, mgh। ও যদি এখানে নেমে যায়, তাহলে ওর mgh - 0 হুইচ ইজ mgh। এটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি, যে পরিমাণ ও গেইন করলো। এই পরিমাণ শক্তি কিন্তু ও কি করবে, ইউজ করবে যেতে। এই যে ধরো এখান থেকে এত দূর যে যাবে, যেতে এই পরিমাণ শক্তিটা ইউজ করবে। এইখানে কার বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে, ঘর্ষণের বিরুদ্ধে। তাহলে এইখানটাতে কত কৃতকার্য আছে বলো না, W = কত, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সটা কি, ঘর্ষণ বল, আর তো কোনো বাহ্যিক বল নেই। ইন্টু ডিসপ্লেসমেন্ট আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে সাপোজ x, তাহলে Fx। আর Fটা কি হয়, মিউ গুণিত n গুণিত x। তাহলে মিউ গুণিত nটা কত ছিল, mg। এই জায়গাতে গিয়ে পরে ওর mgটা কত হবে, সরি nটা কত হবে, ওপর দিকে n, নিচের দিকে mg। বোঝা গেল? তাহলে মিউ mg x। তাহলে এই দুটো তো সমান, এই দুটো সমান, তার মানে mgh = মিউ mg x। mgh = মিউ mg x। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারি x = h/mu। গতিবেগের কোনো গুঞ্জাইশ নেই, গতিবেগের কোনো ব্যাপার নেই তো, কারণ এত দূর অবধি এসে পড়ে ও গতিবেগ তো আর কিছু নেই, কোনো একটা বেগ দিয়ে ছেড়েছে কি যে গতিবেগ দেবো। যা আছে পোটেনশিয়াল এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি লস করলো, লস করে যে পরিমাণ স্টোর রাখলো সেটাও ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যতে খরচ করবে। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ h/mu, অপশন নাম্বার বি। h/mu, অপশন নাম্বার বি। এখানে আমাদের পরবর্তী 19টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে গেল। এরপরের ভিডিওতে আমরা আরো 19টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।